এই মাকড়া শব্দের বাংলা হচ্ছে বের হওয়ার স্থান। তো এটাকে যদি আমরা মানে ওই শাব্দিক ওইভাবে বা কঠিন ভাষায় না গিয়ে একদম সহজ ভাষায় বলি, সেটা হলো প্রত্যেকটা হরফ উচ্চারণের কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। এটা কিন্তু সবাই মোটামুটি জানেন। আচ্ছা, না জানলেও সমস্যা নাই, আমি আবারও ক্লিয়ার করি। যেমন ধরেন আপনি যখন পড়তেছেন বা, খেয়াল করেন তো আমার সাথে সাথে পড়েন বা। এই বা হরফটা পড়ার সময় আপনি খেয়াল করেন আপনার দুই ঠোঁট কিন্তু একসাথে লাগলো, বা বা। তার মানে এই বা হরফটা পড়ার সময় বা হরফের উচ্চারণের স্থান হলো এই দুই ঠোঁট। আপনি আরেকটা হরফ পড়েন, হরফের নাম হলো লাম। লাম। তাহলে খেয়াল করেন যখন আপনি লাম বললেন তখন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হইলো? লাম। জিহ্বার আগাটা ঠিক তারপর আবার উপরে তালুর সাথে লাগলো, তাই তো দেখেন এখানে যে আমরা দুইটা হরফ পড়লাম, একটা বা আর একটা লাম, দুইটা কিন্তু দুই জায়গা থেকে উচ্চারণ হইলো। তো আরবি হরফগুলো এক একটা এক এক জায়গা থেকে উচ্চারণ হয়, আর যেই জায়গা থেকে হরফটা উচ্চারণ হয় সেটাকে আসলে মূলত মাখরাজ বলা হয়, মাখরাজ। আরবি হরফ হলো 29টা, মোট কয়টা? 29টা। আর মাখরাজ হলো মোট 17টা। এখন প্রশ্ন আসবে যে 29টা হরফ কিন্তু মাখরাজ 17টা কেন? এটার উত্তর হচ্ছে আরবিতে কিছু কিছু হরফ আছে যে হরফগুলো একই জায়গা থেকে উচ্চারণ হয়। যেমন 1 নাম্বার মাখরাজের কথাই যদি আপনি চিন্তা করেন, তাহলে 1 নাম্বার মাখরাজ হলো হলকের শুরু থেকে দুইটা অক্ষর হামজা, হা। তো এই একটা মাখরাজের মধ্যে দুইটা হরফ চলে আসছে এবং একটা জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, এটাই হলো মাখরাজ। তাহলে আশা করি মাখরাজটা ক্লিয়ার। তো একদিনে আমরা সবগুলো মাখরাজ করবো না, কারণ একদিনে যদি আপনাদেরকে 29টা হরফের মাখরাজ দেখায় দিই আপনারা নিশ্চিত ভুলে যাবেন। তো এই কারণে মাখরাজ যেহেতু মোট 17টা, আমরা কি করব, প্রতিদিন শিখতে চান তাহলে আপনার কি জানতে হবে? প্রথমেই বর্ণমালা সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। একদিন আমরা বর্ণমালা গুলো শিখবো, একদিন আমরা হরকত গুলো শিখবো। হরকত কি জিনিস? হরকত হলো ওই যে আকার, রস্বইকার, রস্যকার, ওইটা আর কি। একদিন তানবিন শিখবো, একদিন এক আলিফ মাদ শিখবো, একদিন তিন আলিফ মাদ শিখবো। এইভাবে এক একটা টপিক ধরে ধরে আমরা 7 দিনে কিন্তু সবগুলো টপিক কভার করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা বলছি কি আমরা মাখরাজ পড়বো, আর মাখরাজ আরবি হরফ উচ্চারণের স্থানকেই মাখরাজ বলা হয়। ভাগ করতে পারি 3টা ভাগে। একটা হলো গলার একদম নিচের অংশ, একটা হলো গলার মধ্যখান, আর একটা হলো গলার উপরের অংশ। তো খেয়াল করে দেখেন এই গলাকেই কিন্তু আমরা আবার বাংলায় কণ্ঠনালীও বলে থাকি, তাই না? আর আরবিতে কি বলা হয়? হলক বলা হয়। আচ্ছা, বাংলায় বলা হয় হলো কণ্ঠনালী। এখন আমি যাই নিচের অংশ থেকে, মানে এই যে এই জায়গাটা থেকে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে মার্ক করা আছে লাল কালার দিয়ে ইন্ডিকেট করা, নিচে যে অংশটা এটাই হলো হলকের শুরু। আর হলকের শুরু মনে রাখতে না পারলে বাদ দেন। গলার একদম নিচের অংশ, এই গলার একদম নিচের অংশ থেকে দুইটা অক্ষর উচ্চারণ হয়, একটা হলো হামজা আর আরেকটা হলো হা। দুইটা হরফ কি? হামজা। একটা হলো হামজা আর একটা হলো হা। হামজা, হা, হামজা, হা, হামজা, হা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি বুঝবেন কেমনে যে আপনার এই হরফ দুইটা গলার নিচের অংশ থেকে উচ্চারণ হচ্ছে কিনা? এটা আপনি বুঝবেন কেমনে? কারণ আপনাদের পড়া তো আমি শুনতেছি না বা শোনা সম্ভব না। প্রয়োগ করতে হবে না বা কোনো কষ্ট করতে হবে না। নজা, হা, হামজা, হা। এই যে দেখেন গলার আমরা টোটাল 3টা অংশ দেখছিলাম, একটা হলো আরেকটা হলো গলার মধ্যখান, আর একটা হলো গলার উপরের অংশ। তাই আমাদের 2 নম্বর মাখরাজটা শুরু হচ্ছে। 2 নম্বর মাখরাজে হরফ সংখ্যাও হইল না শিখতেছি 1 নাম্বার। এখন আপনার করণীয় হইল যে 100 হরফই সহজ, শুধুমাত্র হাতে গোনা 7 থেকে 8টা বা সর্বোচ্চ 10টা হরফ কঠিন মনে হইতে পারে। আপনি হয়তো গলায়, তো যখনই গলায় চাপ প্রয়োগ করতে যাবেন অনেকের এই জায়গাটাতে সমস্যা থাকে। এই 2 নাম্বার মাখরাজটাই আজকে আমরা যে টোটাল 3টা মাখরাজ আলোচনা করব, 3টার মধ্যে এই 2 নাম্বারটা একটু কঠিন বা জটিল। আসলে আমরা কয়েকবার প্র্যাকটিস করি, আর এটার উচ্চারণের স্থানটা কোন জায়গায় সেটা কিন্তু আমি আপনাকে দেখাই দিছি বা বুঝাই দিছি, প্লাস ক্লাসে আমি কয়েকবার প্র্যাকটিসও করাই দিছি। এখন কাজ হইলো ক্লাস শেষে আপনার বারবার এটা প্র্যাকটিস করে 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 ইন, হা, একটু চাপ দিতে হবে গলায়, যেহেতু গলার মাঝখান থেকে হরফটা উচ্চারণ হবে। আইন, হা, আইন, হা। দুইটা হরফের ক্ষেত্রেই গলায় একটা প্রেসার পড়বে। আইন, হা। গলার উপরের অংশ দেখেন, আজকে যে আমরা 3টা মাখরাজ পড়বো, 1 2 3, 3টা মাখরাজই কিন্তু গলার সাথে সম্পৃক্ত। গলার হলো 3 নাম্বার মাখরাজ। আচ্ছা, তাহলে পেলাম যে গলার উপরের অংশ থেকে হরফগুলো উচ্চারণ করতে হবে। এখন 3 নাম্বার মাখরাজে হরফ কোনটা? 3 নাম্বার মাখরাজেও হরফ হলো মাত্র 2টা, একটা হলো গইন আর একটা হলো খ। গইন, খ। এটাও একদমই সহজ, কারণ নরমালি আমরা যখন পড়ি তখনই কিন্তু অটোমেটিকলি এটা সহি শুদ্ধ ভাবেই উচ্চারিত হয় আমাদের।
গইন, খ, গইন, খ। আশা করি বুঝতে পারছি তিনটা মাখরাজি গলার সাথে সম্পৃক্ত। গলাকেও আমরা এই কারণে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি, গলার একদম নিচের অংশ, গলার মধ্যখান এবং গলার উপরের অংশ। তো গলার একদম নিচের অংশ যেটা, সেখান থেকে দুইটা হরফ উচ্চারণ হয়, একটা হলো হামজা, আরেকটা হলো হা। হামজা এবং হা এটা কোথা থেকে উচ্চারণ হয়? গলার একদম নিচ থেকে। আর এই হামজা এবং হা পড়ার সময় আপনার কোনো চাপ প্রয়োগ করতে হবে না বা কোনো কষ্ট করতে হবে না, আপনি নর্মালি পড়লেই দেখবেন হয়ে যায় হামজা হা। আর তারপরেও বোঝার জন্য যে আপনার হরফটা তো হরফ দুইটা গলার মধ্যখান থেকে হচ্ছে, তাই আপনাকে একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট করতে হবে গলায়। যদি আপনি গলায় চাপ অথবা প্রেসারটা না দেন, তাহলে আপনার এই হরফ দুইটার উচ্চারণ সহিষ্ণু হবে না। তাই একটু চাপ প্রয়োগ করুন, হা, আইন, হা, এভাবে চাপ দিবেন। হ্যাঁ। আর 3 নাম্বার মাখরাজ হলো, এখানেও কোনো চাপ দেওয়া দরকার নেই, এটাও সহজ, দুইটা হরফ গলার একদম উপরের অংশ থেকে দুইটা অক্ষর উচ্চারণ হয়, একটা হলো গইন আরেকটা হলো খ। এখানেও চাপ দেওয়া দরকার নেই। তো যদি সামারি করি, তাহলে এই তিনটা মাখরাজের মধ্যে দুইটা মাখরাজই কিন্তু সহজ, প্রথম মাখরাজটাও সহজ, 3 নাম্বারটাও সহজ। জাস্ট শুধুমাত্র দ্বিতীয় মাখরাজের এই যে সমস্যাটা হয়, যখন আমরা কোরআন পড়তে যাই তখন কিন্তু এইভাবে বড় বড় লেখা থাকে না, তখন কিন্তু এই যেভাবে ছোট ছোট করে লেখা থাকে, রাইট? তো যখন এইভাবে ছোট ছোট করে লেখা থাকে তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই যে কোন হরফের নাম কি, রাইট? এটা কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীদের সমস্যা, 99% শিক্ষার্থীরাই কিন্তু এই সমস্যাটাই নিয়ে অন্যথায় কিন্তু ক্লাসও শেষ, আপনি ভুলেও যাবেন। মূল আমার নিজের 29টা, এই 29টা হরফকে আমরা টোটাল 10টা ভাগে ভাগ করছি। এখন এই ভাগটা করা হয়েছে কিসের ভিত্তিতে? ভাগটা করা হয়েছে যেই হরফগুলো দেখতে সিমিলার বা যেই হরফগুলোতে সাধারণত আমাদের প্যাচ লাগে, ওই হরফগুলোকে কিন্তু আমরা এক একটা প্রকারের মধ্যে নিয়ে আসছি। সবাই কি বুঝতে পারতেছেন? যেই হরফ কিন্তু, এরপরে হলো লাম, এরপরে হলো কাফ, 3টা হরফ। এখন এই 3টা হরফকে প্রথম প্রকারের মধ্যে আমরা নিয়ে আসলাম কেন? প্রথম প্রকারের মধ্যে নিয়ে আসার কারণ বা একই ধরনের। এখন আপনি বলতে পারেন যে না, 3টা হরফ দেখতে তো একরকম না, আলিফ দেখতে একরকম, লাম আবার আরেক রকম, কাফ আবার আরেক রকম। আপনার কথাটাও সঠিক, তবে এই 3টা অক্ষরের মধ্যেই কিন্তু একটা কমন জিনিস আছে। আপনি কি সেটা খেয়াল করেছেন? 3টা অক্ষরের মধ্যেই কিন্তু একটা কমন বিষয়বস্তু আছে। যেমন যখন আমরা আলিফ হরফটা লিখি তখন দেখেন আলিফের মধ্যেও একটা সোজা দাগ আছে, যখন আমরা লাম হরফটা লিখতেছি তখন দেখেন লামের মধ্যেও একটা সোজা দাগ আছে, যখন আমরা কাফ হরফটা লিখতেছি এখানেও কিন্তু একটা সোজা দাগ আছে। মানে এই জিনিসটুকু কিন্তু প্রত্যেকটা হরফের ক্ষেত্রে কমন। যখন লাম লিখতেছি পরবর্তীতে এই জিনিসটা অ্যাড হচ্ছে, কাফ লিখলেও এই যে এই জিনিসটা অ্যাড হচ্ছে, তবে এই সোজা দাগ এটা কিন্তু প্রত্যেকটা হরফের মধ্যে কমন। আর আমরা এই যে 10টা ভাগে ভাগ করছি, এই 10টা ভাগে ভাগ করা হয়েছে এই। লাম কিভাবে চিনবেন? লাম হলো আলিফের বিপরীত। একদম সহজ ভাষায় লাম কি জিনিস? আলিফ যেভাবে আসে আলিফের বিপরীত ভাবে যেটা আসে সেটাই লাম। তো বিপরীত যদি আমরা চিন্তা করি, দেখেন এখানে প্রথম হরফটা হলো আলিফ, আর আলিফটাকে আমরা কিভাবে চিনছি? আলিফটাকে চিনছি হলো জাস্ট একটা সিঙ্গেল দাগ, এই দাগটা ডানেও যায় নাই বামেও যায় নাই, জাস্ট একটা সিঙ্গেল দাগ হিসেবে আসছে, তখন সেই হরফটার নাম আলিফ। আমরা বললাম লাম হইল আলিফের বিপরীত, তাই না? তো আলিফ যদি ডানে বামে কোনো দিকে না যেয়ে থাকে, তার মানে লামটা ডান দিকেও যাবে বাম দিকেও যাবে, সিম্পল। তাহলে লাম চিনা গেল। আলিফ কি জিনিস? আলিফ হলো জাস্ট একটা সিঙ্গেল দাগ, এটা ডানে বামে কোনো দিকে যায় না। আর লাম হলো একটা সিঙ্গেল দাগ, তবে সেটা ডান দিকেও যায় বাম দিকেও যায়, মানে আলিফের বিপরীত। তাহলে লামের প্রথম রূপটা আমরা দেখলাম। খেয়াল করেন আলিফের টোটাল 2টা রূপ ছিল, লামেও তাহলে টোটাল কয়টা রূপ হবে? 2টা রূপ হবে। তাহলে আমরা প্রথম রূপটা আলোচনা করে ফেললাম, এটা প্রথম রূপ। এরপরে দ্বিতীয় রূপটা আমরা দেখবো আলিফ থেকে। এই যে দেখেন এখানে এই আলিফটা কিন্তু সোজা দাগ হিসেবে এসে ডান দিকে গেছে, তাই না? সোজা দাগটা কোন দিকে গেছে? ডান দিকে, তার মানে এটা ছিল আলিফ। তাহলে যদি এটা লাম হয়, লামটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে, কারণ আলিফটা ডান দিকে গেছে, তার মানে লামটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে। তাহলে আলিফ এবং লাম এই দুইটা আমরা দেখে ফেললাম। এরপরে আসি কাফ কিভাবে হয়। মনে রাখবেন লাম যেটা কাফ সেটাই, একদমই সেই লাম যেটা কাফ সেটা। এখন আপনাদের প্রশ্ন আসবে যে লাম যেটা কাফ যদি সেটাই হয়, তাহলে তো আমরা একদম 100% গুলিয়ে ফেলবো। না, গুলাবেন না, আপনাদের জন্য ফর্মুলা আছে আমার। এই যে এখানে আমরা 2টা লাম লিখলাম, তাই না? তো লামটা কখন কাফ হয়ে যাবে? লামের উপরে যখন এইভাবে একটা এস দেখতে পাবেন আপনি, তখন এটাকে আপনি কাফ বলবেন, তখন আর এটা লাম থাকবে না। মনে থাকবে?
আরেকভাবেও কাফ হইতে পারে এস না দিয়ে, সেইটাও আমি দেখাই দিই। এটা হলো যে এই যে এই হরফটার নাম তো লাম, এটাই কাফ হইতে পারে এস না থাকলেও। সেটা হলো এই যে এইভাবে যখন একটা দাগ বাড়াই দিবেন তখন এটা কাফ হয়ে যাবে। এই যে এই অতিরিক্ত দাগটা আসার কারণে এই লামটাও কিন্তু কাফ হয়ে গেল। তারপরে ধরেন এই যে এটা লাম, এটাতে যখন আপনি এইভাবে একটা দাগ বাড়িয়ে দিবেন তখন কিন্তু এটা কাফ হয়ে যাবে, অথবা এস দিয়ে দিবেন কাফ হয়ে যাবে, এস দিয়েও কাফ হয়, অথবা এই যে এইভাবে এই একটা অতিরিক্ত দাগ থাকলে সেটাও কিন্তু কাফ হয়। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আরেকবার রিভাইজ করি। এখানে 1 নম্বরে আমরা টোটাল 3টা হরফকে নিয়ে আসছি, আলিফ, লাম এবং কাফ। আলিফ বলা হয় আলিফের 2টা রূপ। প্রথম রূপটা হলো আলিফ জাস্ট একটা সিঙ্গেল দাগ হিসেবে আসে, মানে এটা ডানে বামে কোনো দিকে যাবে না, এইভাবে একটা দাগ হবে। বাঁকা হইতে পারে সমস্যা নাই, কিন্তু দাগ কিন্তু একটা হবে। হ্যাঁ, আলিফের 2য় রূপ হলো এইভাবে সোজা দাগ ডান দিকে যাবে, এটা আলিফ। সোজা দাগ কোন দিকে যাবে? ডান দিকে যাবে। এরপর আমরা শিখছি লাম। লাম হইলো আলিফের বিপরীত। লাম কিসের বিপরীত? আলিফের বিপরীত। তাহলে এখানে খেয়াল করেন, আলিফ ছিল একটা সিঙ্গেল দাগ, মানে এটা ডানে বামে কোনো দিকে যায় নাই, তার মানে লাম কি করবে? ডান দিকেও যাবে বাম দিকেও যাবে। দেখেন, এরপরে লামের 2য় রূপ। আলিফের 2য় রূপটা ছিল এইভাবে একটা সিঙ্গেল দাগ, এটা কিন্তু ডান দিকে গেছে, তার মানে লামটা কোন দিকে যাবে? বাম দিকে যাবে। এই তো সিম্পল, ক্লিয়ার। এরপর হলো কাফ। কাফ কিভাবে চিনবেন? কাফ চেনার উপায় হলো লাম যেটা কাফও সেটাই, মানে একদমই সেম। লাম এবং কাফ একদমই সেম। তো সেম হলে এটাকে আমরা পার্থক্য করব কিভাবে? পার্থক্য করার উপায় হলো এই যে এস, এই যে এস এর মতো একটা চিহ্ন, এই চিহ্নটা থাকলে বুঝবেন যে এটা কাফ হয়ে গেছে, এস থাকলে বুঝবেন কাফ হয়ে গেছে। এস ছাড়া আরেকভাবে কাফ হইতে পারে, সেটা হলো এই যে লামের উপরে দেখবেন এই যে এরকম একটা দাগ, লামের সাথে এক্সট্রা যখন এই দাগটা আসবে তখন ধরে নিবেন যে এই হরফটার নাম কাফ। এই যে এক্সট্রা দাগটা আছে তার মানে এই হরফটার নাম কাফ। ক্লিয়ার? আচ্ছা, এবার সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা দ্রুত স্ক্রিনশট দেন, আমি 5 সেকেন্ড সময় দিবেন। খাতায় লিখে, আপনাদেরকে তো ফেসবুক টোটাল 5টা হরফ, বা, তা, সা, নুন এবং হলো ইয়া, এই হলো 5টা অক্ষর। দেখেন তো এই 5টা অক্ষরের মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা, বা 5টা অক্ষর দেখতে একই রকম কিনা। কি মনে হচ্ছে? একই রকম লাগতেছে, রাইট? হ্যাঁ, আপনাদের ধারণা একদমই সঠিক। এই 5টা অক্ষর দেখতে একই রকম। এই 5টা অক্ষরকে আপনি কিভাবে চিনবেন? এই 5টা অক্ষরকে চেনার মেইন বা আসল উপায়ই হইল নোক্তা দেখা। এই 5টা অক্ষরকে চেনার উপায় কি? নোক্তা দেখা, নোক্তা। এখন এই 5টা হরফের ক্ষেত্রে নোক্তাগুলো এতই পাওয়ারফুল যে এই যে যে পায়ের চিহ্নটা দেখতেছেন এরকম, এই চিহ্নও যদি না আসে, অন্য কোনো একটা চিহ্ন আসলো, ধরেন এরকম আজব একটা চিহ্ন আসলো যেটা কোনো হরফের সাথে মিলে না, কিন্তু নোক্তা আছে, তখন আপনি এই নোক্তা দেখে এই আজব চিহ্নটাকেও একটা হরফ হিসেবে বলতে পারবেন। মানে নোক্তাগুলো একটু বেশি পাওয়ারফুল, মনে থাকবে। আচ্ছা, তাহলে ধরেন আমরা এরকম একটা চিহ্ন আঁকলাম যেটা আসলে কোনো হরফের সাথে মিলে না, ঠিক আছে? এখন এই আজব চিহ্নের নিচে যদি একটা নোক্তা আসে তখন এই হরফটার নাম হয়ে যায় বা। বুঝা গেল? মানে নোক্তাগুলো পাওয়ারফুল আর কি। নোক্তাগুলো আসলে আপনি সেই আজব যদি চিহ্ন থাকে ওই আজব চিহ্নটারেও একটা নাম দিতে পারবেন। তো নিচে যদি নোক্তা চলে আসে 2টা, তখন এই হরফটার নাম হয়ে যাবে ইয়া। এরপরে এরকম ধরেন আরো একটা আজব চিহ্ন, এখন উপরে নোক্তা আছে একটা, তখন এই হরফের নাম হয়ে যাবে নুন। উপরে নোক্তা দিয়ে দিলাম 2টা, এখন হরফের নাম হয়ে যাবে তা। আর উপরে নোক্তা দিয়ে দিলাম 3টা, এখন হরফের নাম হয়ে যাবে সা। মনে থাকবে? তাহলে বা, তা, সা, নুন, ইয়া, এই যে যে টোটাল 5টা অক্ষর, এই 5টা অক্ষরকে আপনি কিভাবে চিনবেন? 5টা অক্ষরকে চেনার উপায় হলো নোক্তা দেখা। 5টা অক্ষরকে চেনার উপায় কি? নোক্তা দেখা। আপনি খেয়াল করবেন নোক্তা কয়টা আছে এবং খেয়াল করবেন নোক্তাটা কোথায় আছে, এই 2টা জিনিস দেখবেন। নোক্তা কয়টা আছে এবং দেখবেন নোক্তাটা কোন জায়গায় আছে। বুঝা গেছে? 2টা জিনিস খেয়াল রাখতে হবে। এখন আপনাদের জন্য একটা টেস্ট হইতে পারে এরকম, যে ধরেন এরকম একটা দাগ তারা, কিন্তু নোক্তার নিচে একটা, তখন হরফের নাম কি হয়ে যাবে? বা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ধরেন নোক্তা উপরে একটা, খেয়াল করেন একটা নোক্তা কিন্তু এখানেও একটা এখানেও একটা, কিন্তু একটা নিচে একটা উপরে, তো এটা নিচে থাকার কারণে এই হরফের নাম হয়ে গেল বা। আর এখানে নোক্তাটা উপরে আছে, এখন কি হবে হরফের নাম? নুন। মনে থাকবে? এরপরে নোক্তার নিচে 2টা আছে, এখন হরফের নাম কি হবে? হরফের নাম হবে ইয়া। ঠিক আছে? নোক্তা ধরেন উপরে 2টা আছে, এখন হরফের নাম কি হবে?
এখন হরফের নাম হয়ে যাবে তা। আর নোক্তা যদি উপরে 3টা থাকে তখন হরফের নাম কি হয়ে যাবে? সা। ঠিক আছে, তাহলে এই হলো টোটাল 5টা অক্ষর, বা, তা, সা, নুন এবং ইয়া। এই 5টা অক্ষরকে চেনার উপায় কি? 5টা অক্ষরকে চেনার উপায় হলো নোক্তা। আপনি খেয়াল করবেন নোক্তা কয়টা আছে এবং খেয়াল করবেন নোক্তাটা কোথায় আছে, উপরে আছে না নিচে আছে। এই দুইটা জিনিস দেখে আপনি হরফকে একটা নামে নামকরণ করতে পারবেন। ক্লিয়ার? 3 নম্বরে হলো 3টি অক্ষর, জিম, হা এবং খ। দেখেন তো এই 3টা অক্ষরের মধ্যে সিমিলারিটি আছে কিনা। আমি জানি আপনারা ধরে ফেলছেন যে হ্যাঁ 3টা অক্ষরের মধ্যে সিমিলারিটি আছে। তো এই 3টা অক্ষরকে আপনি চিনবেন কিভাবে, বা কোন হরফটাকে কিভাবে আপনি নামকরণ করবেন? এটাকে নামকরণের আলাদা আলাদা নামকরণের একমাত্র উপায় হলো নোক্তা। যেমন ধরেন এরকম একটা চিহ্ন আসলো, কোনো নোক্তা আসলো না, তখন এই হরফের নাম হচ্ছে হা। যদি একটা নোক্তা চলে আসে তখন হরফের নাম হয়ে যায় কি? জিম। আর নোক্তা যদি উপরে আসে এখানে একটা, তাহলে এই হরফের নাম হয়ে যাবে খ। ঠিক আছে, তো এই নোক্তা দেখে প্রাথমিক অবস্থাতে এইটা আপনাকে চিহ্নিত করতে হবে। মাঝখানে নোক্তা আসলে জিম, কোনো নোক্তা না থাকলে হা, আর উপরে এক নোক্তা থাকলে হরফের নাম হয় খ। এখন এই জিম হা খ তো কোরআনে এইভাবে বড় ভাবে আসে না, ছোট আরেকটা রূপ আছে, ওই রূপটাও আমাদেরকে শিখতে হবে। জিম হা খ এর আরেকটা রূপ হইলো এই যে এরকম, বুঝা গেল? মনে থাকবে তো, এই যে এরকম আসে। তো তখনও সেম, যদি নোক্তা কোনো না থাকে তখন হরফের নাম হবে হা। যদি নোক্তা নিচে আসে, মানে এটার যে নোক্তাটা মাঝখানে, হ্যাঁ, তো ছোট রূপ আসলে নোক্তাটা তখন নিচে চলে আসে, তখন আর মাঝখানে থাকে না, তখন এই হরফটার নাম হয়ে যাবে জিম। আর যদি নোক্তাটা উপরে আসে তখন হরফের নাম হয়ে যাবে খ। ঠিক আছে, তাহলে জিম হা খ এই দুইটা রূপ, এই দুইটা রূপ ছাড়া অন্য কোনো রূপ নাই। উপরের গুলো হলো বড় রূপ আর নিচের গুলো হলো ছোট রূপ। আশা করি এটা বুঝতে পারছেন, এটা খুবই সহজ ছিল। তো এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন দ্রুত। 4 নম্বরে 4টা অক্ষর, জাল, র এবং ঝা। দেখেন তো 4টা অক্ষর দেখতে একই রকম না? অনেকেই কিন্তু এই 4টা অক্ষরের মধ্যে কনফিউজড হয়ে যান বা গুলিয়ে ফেলেন। তো এটা আমরা এখন ক্লিয়ার করব যে কিভাবে আপনি বুঝতে পারেন যে কোন হরফের নাম কি। তো প্রথমেই দেখেন আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো দালকে আমরা র বলে ফেলি অনেকে, জালকে আমরা অনেকে ঝা বলে ফেলি। মানে দেখতে যেহেতু একই রকমের বা কাছাকাছি, তো এই কারণে কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। তো আমরা প্রথমেই ক্লিয়ার করতেছি হলো দাল, জাল এবং রসার মধ্যে পার্থক্য কি। মনে রাখবেন দাল এবং জাল এই দুইটা একটু কোনাকুনি টাইপের আসে, এই যে এরকম একটু কোনাকুনি টাইপের। জাল হইলেও দেখবেন এই যে এরকম কোনাকুনি টাইপের আসবে, নোক্তা থাকবে। আর র ঝা গুলো কোনাকুনি টাইপের আসে না, এগুলো একটু আসে এই যে এরকম টাইপের। মানে এটাকে বলা চলে ধরেন কিসের মতো বলতে পারি আমরা, চাঁদের মতো বলতে পারি। হ্যাঁ, মানে এরকম একটু রাউন্ড শেপে আসে, একটু লম্বা লম্বি আসে। এই হলো দাল, জাল, র, ঝা এর প্রাথমিক পার্থক্য। এখন দাল এবং জালের আরেকটা রূপ আছে, যে রূপটার সাথে আমাদের মেইনলি প্যাচটা লাগে, সেই রূপটা হইলো জালের আরেকটা রূপ আছে, এই যে এরকম হয়ে আসে, রাউন্ড হয়ে আসে। জালের ক্ষেত্রে সেম, এই যেভাবে রাউন্ড হয়ে আসে, তখনই আমাদের প্যাচ লাগে, যে এটাও তো এইভাবে রাউন্ড আর এই যে র তো এইভাবে রাউন্ড, তাহলে আমরা কোনটাকে দাল বলবো কোনটাকে র বলবো? সমস্যাটা কিন্তু এখান থেকে শুরু হয়। তো এটার জন্য সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মনে রাখবেন দাল এবং জাল হইলে মাথাগুলো কাছাকাছি থাকে। এই যে এক মাথা, এই যে এক মাথা, এই দুইটা মাথা আপনি কাছাকাছি দেখতে পাবেন, এই এক মাথা এই এক মাথা, মানে মাথাগুলো কাছাকাছি দেখতে পাবেন। আর র ঝা হইলে মাথাগুলো অনেক দূরে দূরে থাকে, এই যে এরকম, এই যে এক মাথা এই যে এক মাথা, ঠিক আছে, বিশাল দূরত্ব। ঝা হইলেও দেখবেন এই যে এক মাথা এই যে এক মাথা, মনে থাকবে। তো এই হলো দ্বিতীয় পার্থক্য। তো দাল, জাল, র, ঝা এখানে যাতে আমাদের কোনো প্যাচ না লাগে, এই কারণে আমরা 4টা অক্ষরকে কিন্তু এইভাবে আলাদা করে দিলাম এবং আপনাদের হাতে সূত্র তুলে দিলাম, যে এই সূত্রগুলোর মাধ্যমে আপনারা চিনতে পারবেন কোন হরফের নাম কি। আচ্ছা, তাহলে দাল, জাল, র, ঝা আমরা আরেকটু লিখে ফেলি সুন্দর করে। দাল, জাল এটা তো প্রথম রূপ হইলো এই যে এইভাবে আসে, একটু রাউন্ড শেপে আসে। জাল হইলেও সেম, এইভাবে একটু রাউন্ড শেপে আসে, জাল হলে নোক্তা থাকে। র জাহের ক্ষেত্রেও আরেকটা রূপ আছে, র জাহের দ্বিতীয় রূপ এবং ফাইনাল যেটা লাস্ট রূপ সেটা হইলো এই যে এইভাবে আসে, মানে একটু এটাকে বলা চলে ধরেন কাঁচির মতো, কাঁচি। এই গ্রামে গঞ্জে ধান কাটার যে কাঁচি গুলো থাকে না, এরকম থাকে আর কি। জাহের ক্ষেত্রে এরকমই থাকে, আর একটা নোক্তা আসে। এই হলো দাল, জাল, র, ঝা। আশা করি 4টা বিষয় ক্লিয়ার আপনারা। তো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। আর আরেকটা হলো শিন, সিন এবং শিন, এই হলো টোটাল 2টা হরফ।
আচ্ছা, সিন এবং শিন আপনি চিনবেন কিভাবে বা চিনার উপায় কি বলেন তো দেখি। গুলো দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলোর মাধ্যমে আসলে সিন এবং শিনকে চিনে নিতে হবে। এই যে একটা সিন আর এই যে হলো আরেকটা শিন, দেখছেন ছোট ছোট দাঁত। তো যখন এরকম ছোট ছোট দাঁত থাকবে তিনটা কিন্তু কোনো নোক্তা থাকবে না, তখন হরফের নাম সিন। আর যখন এই ছোট ছোট দাঁতের উপরে তিনটা নোক্তা চলে আসবে তখন হরফের নাম হয়ে যাবে শিন। শিন একটা হলো দন্ত স দিয়ে, আর একটা হলো তালব্য স দিয়ে শিন, আর একটা হলো সিন। শিন সিন এটা একদমই সহজ, আশা করি সবাই। শিন প্রথমটা হলো সদে, দ্বিতীয়টা হলো দদে, তৃতীয়টা হলো ত, চতুর্থটা হলো জ। তাহলে বলেন তো এখানে যে চারটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি সদ, দদ, ত, জ, এই চারটা অক্ষরের মধ্যে কমন জিনিস কি আছে বা কোন কারণে এই চারটা অক্ষরকে আরেকটা চিহ্ন আছে, তাই না? সদেও আছে, দদেও আছে, ততেও আছে, জতেও আছে। মানে এখানে যে চারটা অক্ষর, চারটা অক্ষরের মধ্যে এই জিনিসটুকু কমন, মানে এরকম একটা চ্যাপ্টা মাথা, রাইট? আচ্ছা, তো কখন সদ হবে, কখন দদ হবে, কখন ত হবে, কখন জ হবে, আসেন সেটা শিখি। তো প্রথমেই যদি আমরা এরকম একটা চ্যাপ্টা মাথা দেখি, চ্যাপ্টা মাথার সাথে কোনো নোক্তা নাই, তখন হরফের নাম সদে। সদে। যখন এই চ্যাপ্টা মাথার উপরে একটা নোক্তা দেখতে পাবেন আপনি, তখন এই সদ থাকবে না, তখন এই হরফটা হয়ে যাবে দদে। যখন এই চ্যাপ্টা মাথার উপরে আপনি একটা দাগ দেখতে পাবেন কিন্তু কোনো নোক্তা নাই, তখন হরফের নাম হয়ে যাবে ত। আর যখন এই চ্যাপ্টা মাথার উপরে আপনি একটা দাগ দেখতে পাবেন এবং একটা নোক্তাও দেখতে পাবেন, তখন হরফের নাম হয়ে যাবে জ। মনে থাকবে? তাহলে এখানে টোটাল চারটা অক্ষর আমরা দেখলাম, সদ, বদ, ত, জ। সদ, বদ, ত, জ। খুবই সহজ ছিল, আশা করি বুঝতে পারছেন। এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। 7 নম্বরে তিনটা অক্ষর আইন, গইন এবং হামজাহ। তিনটা অক্ষর আইন, গইন, হামজাহ। আইন, গইন, হাম। একরকম, আইনের মাথাটাও এরকম, গইনের মাথাটাও এরকম, হামজার মাথাটাও এরকম, রাইট? তার মানে তিনটা হরফের মধ্যে কমন বিষয়বস্তু হইলো এইটা, এইটুকু। এখন কোরআনে আসলে তো তখন এই বড় আকারটা আসে না, আসে ছোট করে, তাই না? তো তখন কিভাবে আমরা আইন, গয়েন এবং হামজা কোনটাকে কি নামে ডাকবো সেটা আসলে আমরা শিখি। মনে রাখবেন, যদি এই উল্টা দুইয়ের মাথায় একটা নোক্তা থাকে, হ্যাঁ, তখন এই হরফের নাম গইন। এখানে আমাদের কোনো কনফিউশন নাই বা কোনো দ্বিধা নাই। কিন্তু সমস্যাটা হইলো আইন এবং হামজার মধ্যে। দেখেন, আইন এবং হামজা দুইটা দেখতে কিন্তু একই রকম, দুইটার মাথা একই রকম। এখন কোরআনে কখন আমরা বুঝবো কিভাবে যে কোনটা আইন এবং কোনটা হামজা? এটার জন্য ফর্মুলা শেয়ার করতেছি। সেটা হইলো, আপনি সবসময় মনে রাখবেন হামজা কখনো পরবর্তী অক্ষরের সাথে লাগানো অবস্থায় আসে না। হামজা কখনো পরবর্তী অক্ষরের সাথে লাগানো অবস্থায় আসে না। আইন সবসময় পরবর্তী অক্ষরের সাথে লাগানো অবস্থায় আসে। আচ্ছা, যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, আসেন আমরা লিখে দেখি। এই যে ধরেন একটা উল্টো অবস্থায় থাকে, এখানে দেখেন টোটাল তিনটা অক্ষর। এই যে আইন, তৃতীয় অক্ষর ফায়ের সাথে লাগানো অবস্থায় আছে, রাইট? পরবর্তী কানেকশন আছে নাই কিন্তু। তো যখন কানেকশন, এই হরফের নাম হইলো হামজা। হামজা তৃতীয় অক্ষরের সাথে লাগানো থাকে, হামজা পরবর্তী অক্ষরের সাথে লাগানো থাকে না। এরপর আইন এবং গয়নের আরেকটা রূপ হলো এই যে এরকম থাকে আর কি, একটু ত্রিভুজ আকৃতির থাকে। গয়ন হইলেও দেখবেন সেম, এইভাবে এসে একটু ত্রিভুজ আকৃতির থাকবে আর উপরে একটা নোক্তা থাকবে। এই হলো আইন এবং গয়ন। এখানে আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো আইন এবং গয়নে অনেক সময় আপনারা খেয়াল করবেন যে মাথা এইভাবে ভরাট করা অবস্থায় থাকে, হ্যাঁ? তো মাথা ভরাট করা অবস্থায় থাক অথবা খালি অবস্থায় থাক, সেটা ম্যাটার না। ম্যাটার হইলো এইভাবে যদি ত্রিভুজ আকৃতির হয়, মানে পরিপূর্ণ ত্রিভুজ হবে না, সামান্য ত্রিভুজ আকৃতির হয়, তখন সেটা আইন হবে, নোক্তা থাকলে গয়ন হবে। ক্লিয়ার? তাহলে সবাই এটার একটু স্ক্রিনশট নেন। এই 7 নাম্বারে আমাদের টোটাল দুইটা স্লাইড হইলো, তাহলে এটা হলো একটা, আর এখানে আমরা দ্বিতীয় দেখাইলাম হলো আইন পরবর্তী অক্ষরের সাথে লাগানো থাকে, হামজা লাগানো থাকে না। আচ্ছা, একটু সবাই স্ক্রিন 1 ঘন্টা। আচ্ছা, তারপর আসলে দ্বিতীয় স্লাইড, যে 8 নম্বর অক্ষর। 8 নম্বরে তিনটা অক্ষর, প্রথমটা হলো ফা, দ্বিতীয় হরফ হলো ক এবং তৃতীয় হরফ হলো ওয়াও। বলেন তো তিনটা জিনিসের মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা?
আপনি কোনো সিমিলারিটি ধরতে পারতেছেন কিনা? আশা করি আপনি ধরতে পারছেন। 3টা অক্ষরের মাথায় গোল, 3টা অক্ষরের মাথায় কি গোল। যেমন ফায়ের ক্ষেত্রেও মাথাটাই যে গোল, কফের ক্ষেত্রেও মাথাটা গোল, এবং ওয়াওয়ের ক্ষেত্রেও কিন্তু মাথাটা গোল, রাইট? আচ্ছা, তো এটা দেখে আপনি চিনে নেবেন হরফটাকে। এখন কখন ফা হবে, কখন কফ হবে, কখন ওয়াও হবে সেটা আমরা শিখি। যদি মনে করেন এরকম একটা মাথা গোলওয়ালা একটা আইকন আছে, এখানে কোনো নোক্তা নাই, হ্যাঁ, তখন এই হরফটার নাম হবে ওয়াও। খেয়াল করবেন, মাথা গোল, কোনো নোক্তা নাই, তখন হরফটার নাম কি? ওয়াও। কিন্তু এইটার সাথেই যখন একটা নোক্তা চলে আসে তখন এই হরফটা আর ওয়াও থাকে না, তখন এটা ডিরেকশন চেঞ্জ হয়ে ফা হয়ে যাবে। ক্লিয়ার? যখন এই গোল মাথার উপরে 2টা নোক্তা চলে আসবে তখন এই হরফটার নাম হয়ে যাবে কফ। এই হরফটার নাম কি? কফ। আর যখন কোনো নোক্তা থাকবে না তখন সেই হরফটার নাম হবে ওয়াও। এটা খুবই খুবই জরুরি, কারণ কোরআনে যখনই আপনি আটকে যাবেন, মানে কোনো একটা হরফ দেখে আপনি চিনতে পারতেছেন না, তখন কিন্তু আপনার এই যে যে সূত্রগুলো আমি বলতেছি এই সূত্রগুলো আপনি অ্যাপ্লাই করবেন, এবং এই সূত্রের আলোকে কোন হরফ হয় সেই হরফটাকে কিন্তু আপনি পড়বেন। ঠিক আছে? মিম। এখন প্রশ্ন আসবে না আপনাদের যে 9 নম্বরের হরফ একটা কেন, সব জায়গাতে 2টা 3টা করে দেখলাম। এটার উত্তর হলো 9 নম্বরের হরফ যে মিম, এই মিম হলো এমন একটা হরফ যেই হরফটা অন্য কোনো হরফের সাথে মিলে না। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হইলো মিম হরফের রূপ হইলো টোটাল 4টা, এই 4টা রূপই একটা আর একটার সাথে মিলে না। মিম হইলো এমন একটা হরফ যেই হরফটা অন্য কোনো হরফের সাথে মিলে না, এবং এই হরফের যে আলাদা আলাদা রূপগুলো, এই রূপগুলো একটা আর একটার সাথে মিলে না, একটু ভেজাল যুক্ত হরফ আর কি। তো মিমের অন্যান্য কি কি রূপ আছে আমরা দেখি, আসেন। মিমের এটা তো প্রথম রূপ। মিমের 2 নম্বর রূপ হলো এই যে এরকম। মিমের 3 নম্বর রূপ হলো এরকম, এবং মিমের 4র্থ রূপ হলো এই যে এরকম। ঠিক আছে? তাহলে এই হলো টোটাল মিমের কয়টা রূপ আমরা দেখলাম? 4টা রূপ। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে বা আপনারা বলবেন যে স্যার এতক্ষণ ধরে তো আপনি বিভিন্ন ধরনের শর্টকাট উপায় দিলেন, এখন মিম মনে রাখবো কিভাবে, এটার জন্য কোনো শর্টকাট উপায় দেন। তো এটার আনসার আমার কাছে হইলো যে আমি আন্তরিকভাবে দুঃখিত, মিমের জন্য আমার কোনো শর্টকাট উপায় নাই। রূপ আমরা মনে রাখবো কেমনে? এটার উপায় হলো একদমই সিম্পল। আপনি এই যে 4টা রূপকে খাতায় লিখে দেখে দেখে 10 বার পড়বেন, আর দেখবেন আপনি ভুলবেন না ইনশাআল্লাহ। মানে ধরে ধরে দেখে দিতেছেও না, তাই আপনি ভুলে অন্য কোনো হরফ বলাটাও কিন্তু মুশকিল। ঠিক আছে? মানে ভুলে যে আপনি অন্য হরফ দেখলাম। এরপরে আচ্ছা 10 নম্বরটা আমরা দেখবো, স্ক্রিনশটটা সবাই নিয়ে নেন। আমাদের শেষ হরফ 10 নম্বরেও হরফ একটা, হরফের নাম হলো হা। এখন আবারও প্রশ্ন করবেন যে হা এখানে একটা হরফ কেন? যে হা হলো এমন একটা হরফ, এই হরফটা অন্য কোনো হরফের সাথে মিলতেছে না। ইভেন হা এর যে অন্যান্য রূপগুলো আছে সেই রূপগুলো একটা আরেকটার সাথে মিলে না। তবে দুঃখজনক ব্যাপার হলো মিমের রূপ তো ছিল 4টা, হায়ের রূপ হলো 7টা। শুধুমাত্র 9 এবং রূপগুলো দেখি আমরা। এটা হলো হায়ের প্রথম রূপ, এটা হলো হায়ের দ্বিতীয় রূপ, এটা তৃতীয় রূপ, তারপরে এইটা হলো 4র্থ রূপ, তারপরে আপনার এটা হলো 5ম রূপ, এটা হলো 6ষ্ঠ রূপ, এবং এটা হলো 7ম রূপ। এখন আমি জানি আপনাদের আরো একটা প্রশ্ন মনে মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হায়ের যে এতগুলা রূপ, সবগুলো রূপ কি আমাদের শিখা লাগবে না? কোরআনে কি সবগুলো রূপ আসবে নাকি? উত্তর হলো হা, কোরআনে সবগুলো রূপই আসবে। আপনি দেখবেন এক এক জায়গায় এক একটা রূপ আসবে। ঠিক আছে? এই কারণে 7টা রূপই আমাদেরকে শিখতে হবে, অন্যথায় আমরা যদি 2টা শিখি তাহলে কিন্তু অন্যগুলো আসলে আমরা আর পড়তে পারবো না। এখন এটা শিখার উপায় কি? সহজ কোনো টেকনিক আছে কিনা? উত্তর হলো সহজ কোনো টেকনিক নাই। এখানে কাজ হলো আপনারা খাতায় লিখে ধরে ধরে 10 বার পড়ে ফেলবেন, দেখবেন আপনি আর ভুল করবেন না। হা, 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 হা। এভাবে আমি বললাম একবার, এভাবে টোটাল আপনি 10 বার একটু স্ক্রিনশট নিয়ে নেন, এভাবে এগুলো প্র্যাকটিস করবেন। এই প্রত্যেকটা বিষয় দেখাবো। তো জবরজের পেজ দেওয়া থাকবে, তাই না? কোরআনে তো অবশ্যই জবরজের পেজ দেওয়া থাকবে, কিন্তু জবরজের পেজ নিয়ে আপনি মাথা ঘামাবেন না। জবরজের পেজ যেমন আছে এমনই থাক, আপনি জবরজের পেজগুলো দেখাই দরকার নেই। তাহলে আপনি কি করবেন? আপনার কাজ হলো একটা একটা করে হরফ পড়ে যাওয়া। এখানে যে প্রথম হরফটা খেয়াল করেন তো, আমরা একদম 1 নম্বরে কি বলছি যে আলিফ হলো এমন একটা হরফ যেটা জাস্ট একটা সিঙ্গেল দাগ হিসেবে আসে, সোজা হোক বাঁকা হোক, তার মানে এই হরফটার নাম আলিফ। এরপর হরফ এখানে দেখেন সোজা দাগটা বাম দিকে গেছে, তাই না? তার মানে লাম। এরপর 3 নম্বর হরফ আমরা কিন্তু এই যেটা আলোচনা করছিলাম হা, এই যে দেখেন আমি দেখাই,
এই যে আলোচনা করছিলাম মনে আছে না, এই যে এটা এটা কিন্তু হা। এটা হলো আগে 10 ভাগ আপনারা বেশি বেশি প্র্যাকটিস করে তারপরে কোরআনে যাবেন। 10 ভাগটা যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিসটা না করে কোরআনে পড়তে গেলে পড়তে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, 10 ভাগটা ভালোভাবে প্র্যাকটিস করার পরে কোরআন খুলবেন। কোরআন খুলে এইভাবে জাস্ট হরফ হা মিম দাল, আলিফ লাম হা মিম দাল, এইভাবে আপনি হরফগুলো বারবার পড়তে থাকবেন। এবং হলো আপনি কোরআন থেকে এক পৃষ্ঠা যদি এইভাবে জাস্ট শুধুমাত্র হরফগুলো পড়েন জবরজেদ ছাড়া, তাহলে কিন্তু আপনার হরফগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন, আমার যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে চান, এটা কিন্তু সামষ্টিক একটা বিষয়। এটা কিন্তু এমন না যে আপনি হরফ চিনেন বাস আপনি কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারতেছেন। আপনার হরফ জানা লাগতেছে, আপনার কোথায় টান হচ্ছে না সেটা জানা লাগতেছে, কোথায় টান হবে সেটা জানা লাগতেছে, কোথায় গুণনা হবে সেটা জানা লাগতেছে। মানে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় কিন্তু জেনে আপনার তেলাওয়াত করা লাগতেছে। তো যদি কারো এমন হয় যে সে আরবি হরফগুলো সহি শুদ্ধভাবে চিনে না, আলিফকে লাম বলে ফেলে, লামকে আলিফ বলে ফেলে, তাহলে কিন্তু সে যখন কোরআন তেলাওয়াত করবে সামষ্টিক ভাবে তার কিন্তু পড়া স্লো হয়ে যাবে, কারণ এই জায়গাটাতে একটু সমস্যা আছে। কেউ ধরেন টানের জায়গাগুলো ঠিক নাই, সে বাকি সব জানে, কিন্তু এই টানের জায়গাটা না জানার কারণে কিন্তু তার পড়াটা এই জায়গাগুলোতে সে ভুল হবে এবং স্লো হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি যে আজকে যেহেতু আমরা হরফগুলো জানলাম, প্রত্যেকটা হরফকে এইভাবে প্র্যাকটিস করে হরফটাকে ক্লিয়ার করে ফেলেন, সেটা এইভাবে প্র্যাকটিস করে ফেলেন। আমি একটু কায়দা থেকে দেখেন সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এই সূরাটা। তো এই সূরাটাও আপনারা চাইলে পড়তে পারেন, মানে কোরআন থেকে যে কোনো পৃষ্ঠা আপনারা বের করবেন। তো বের করার পরে তো দেখবেন যে জবরজের পেশ থাকে, আপনি জবরজের পেশ পড়বেন না, ঠিক আছে? তো জবরজের পেশ যদি না পড়েন আপনি কিভাবে পড়বেন? আপনি জাস্ট শুধুমাত্র হরফগুলা পড়ে যাবেন। ওয়াও ইয়া লাম, লাম কাফ লাম, হা মিম ঝা তা, লাম মিম ঝা তা। আচ্ছা, এটা তা হইলো কেমনে? যখন হায়ের উপরে 2 নোক্তা আসে তখন সেটা তা হয়ে যায়, হ্যাঁ? আলিফ লাম জাল লিয়া, জিম মিম আইন, এইভাবে জাস্ট শুধু হরফগুলো পড়বেন। আমি আপনাকে গ্যারান্টি দিতেছি প্রথম পৃষ্ঠাটা পড়তে আপনার যতটুকু সময় লাগবে, দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে দেখবেন আপনার তার থেকে অর্ধেক সময় লাগতেছে, তৃতীয় পৃষ্ঠা পড়ার সময় দেখবেন আরো দ্রুত পড়তে পারতেছেন। তো এইভাবে 2-3 পৃষ্ঠা যে যতটুকু পারেন প্র্যাকটিস করবেন, দেখবেন কি হরফগুলোতে আপনি বাজাবাজি করবেন না, হ্যাঁ, দ্রুত আগাইতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তাহলে আগামীকালকে আপনাদের হোমওয়ার্ক হইলো গুলো আমরা আজকে দেখালাম, এই 10 ভাগের হরফগুলো খুব সুন্দরভাবে খাতা হ্যান্ড রাইটিং বুকে কি থাকে, কায়দাতে যা আছে তাই আছে। আপনি এখানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আপনার আরবি লেখাটাও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আমরা বিশ্বাস করি পড়া এবং লেখা একসাথে হইলেই কিন্তু তখন সেই জিনিসটা ভালো হয়। ওই যে ছোটবেলায় তো আমাদের শিক্ষকরা বা মা বাবারা বলতো যে তোমরা পড়ো এবং লিখো, পড়ো